আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, ঢাকাসহ ১২ সিটির মেয়রকে অপসারণ, প্রশাসন নিয়োগ। ঢাকা উত্তর এবং দক্ষিণসহ দেশের ১২টি সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করা হয়েছে। তাদের অপসারণের পর সব সিটিতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এখন থেকে মেয়রদের যাবতীয় কাজকর্ম সমস্ত কিছু প্রশাসকরাই করবেন। আর সোমবার স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত ২টি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে বন্ধুরা। সম্পূর্ণ সংবাদটি জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এরপর জানিয়ে দিব, কেন আমাকে এনেছেন, সরাসরি জড়িতদের ধরেন, রিমান্ডে আনিসুল হক। রিমান্ডে থাকা সদ্য বিদায়ী আওয়ামী লীগ সরকারের ৩ প্রভাবশালী ব্যক্তি দেশে অরাজকতা এবং রাজনৈতিক সহিংসতার ঘটনায় নিজেদের দায় স্বীকার করেছেন। তারা হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, আলোচিত সেনা কর্মকর্তা মেজর জেনারেল চাকরিচ্যুত জিয়াউল হাসান। তারা প্রায় একই সুরে বলছেন, আমরা কেবল প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নে কাজ করেছি, সরাসরি আমরা কোনো কিছুতে জড়িত নই। আমাদেরকে ধরেন কেন? যে নির্দেশদাতা তাকে ধরে আনুন। এদিকে জনতা ব্যাংকের এক শাখা থেকেই ২৭,০০০ কোটি টাকা লুট করেছে সালমান এফ রহমান। সদ্যবিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প এবং বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান রিমান্ডে গোয়েন্দাদের জেরার মুখে চাঞ্চল্যকর তথ্য দিতে শুরু করেছেন। দফায় দফায় জিজ্ঞাসাবাদ গোয়েন্দাদের তিনি বলছেন তার অর্থ লুপাটের নানা কাহিনী, পাশাপাশি অর্থ লুপাটের চাঞ্চল্যকর তথ্য শেয়ার করছেন তিনি বলছেন আনিসুল হকের মাধ্যমে নতুন নতুন আইন পাশ করে তিনি টাকা আত্মসাৎ করেছেন। জনতা ব্যাংকের এক শাখা থেকে ২৭,০০০ কোটি টাকা, অর্থাৎ একটি পদ্মা সেতুর সমান টাকায় তিনি এক শাখা থেকেই লুটপাট করেছেন। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা ইনু মেনন সহ ২৭ জনের নামে মামলা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা ইনু এবং ১৪ দলের মেনন সহ ২৮ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। জানিয়ে দিব, খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাসিনা সহ ১১৩ জনের বিরুদ্ধে অভিযোগ। ২০১৫ সালে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১১৩ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় অভিযোগ করেছে বিএনপি। ২০১৫ সালে সিটি কর্পোরেশন নির্বাচনের সময় তার গাড়িতে হামলা করেছিল আওয়ামী লীগ। এবং সর্বশেষ জানিয়ে দিব, শেখ হাসিনার অর্থ পাচারের সহায়তা করেছে রাশিয়া। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং তার ভাগ্নি টিউলিপ সিদ্দিকী মালয়েশিয়া ব্যাংকের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হতে $৫ বিলিয়ন বা ৫০০ কোটি ডলার বাংলাদেশি মুদ্রায় ৬০,০০০ কোটি টাকা লোপাট করেছেন। আজ এক প্রতিবেদনে সব তথ্য জানিয়েছে বিভিন্ন দেশের সামরিক প্রতিরক্ষা খাতে দুর্নীতি অনুসন্ধানকারী বিভিন্ন সংস্থা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। ঢাকাসহ ১২ সিটি মেয়রকে অপসারণ, প্রশাসন নিয়োগ। ঢাকা উত্তর এবং দক্ষিণ সহ দেশের ১২টি সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করা হয়েছে। তাদের অপসারণের পর সব সিটিতে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। সোমবার স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত ২টি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অপসারিত মেয়রেরা হলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যারিস্টার শেখ ফজলেনুর তাপস, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আতিকুল ইসলাম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের রেজাউল করিম, এইচ.এম. খায়রুজ্জামান লিটন, বরিশাল সিটি কর্পোরেশনের আবুল খায়ের আবদুল্লাহ, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মুস্তাফিজুর রহমান, সিলেট সিটি কর্পোরেশনের মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরী, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ইকরামুল হক টিটু, কুমিল্লা সিটি কর্পোরেশনের তাহসিন বাহার সূচনা, গাজীপুর সিটি কর্পোরেশনের জায়দা খাতুন এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াত আইবি রহমান।
এর আগে রোববার 827 জন জনপ্রতিনিধিকে অপসারণ করেছে স্থানীয় সরকার বিভাগ। এর মধ্যে 60টি জেলা পরিষদের চেয়ারম্যান, 493 উপজেলা চেয়ারম্যান, 323 জন পৌর মেয়র রয়েছে। মৃত্যুজনিত কারণে নাটোর জেলা পরিষদ চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা করা হয়েছে। খালি হওয়া 61টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। 495 উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও এবং উপজেলা পরিষদ প্রশাসক পদে নিয়োগ দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এছাড়াও 60টি পৌরসভার প্রশাসককে দায়িত্ব থেকে সরানো হয়েছে। কেন আমাকে এনেছেন, সরাসরি জড়িতদের ধরেন, রিমান্ডে আনিসুল হক। রিমান্ডে থাকা সদ্যবিদায়ী আওয়ামী লীগ সরকারের 3 প্রভাবশালী ব্যক্তি থেকে অরাজকতা এবং রাজনৈতিক সহিংসতার ঘটনায় নিজেদের দায় স্বীকার করেছেন। তারা হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প এবং বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, আলোচিত সেনা কর্মকর্তা মেজর জেনারেল চাকরিচ্যুত জিয়াউল হাসান। তারা প্রায় সবাই একই সুরে বলছেন, আমরা কেবল প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নের প্রচেষ্টা চালিয়েছি। তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়নে তারা যেসব পরিকল্পনা করেছেন সেগুলো বাস্তবায়নে মাঠ পর্যায়ে হুকুম দিয়েছেন বলে এরই মধ্যে স্বীকৃত করেছে। হত্যাকাণ্ডের পেছনে তাদের দায় স্বীকার করলেও এখনও সুনির্দিষ্ট কোনো তথ্য দেয়নি গ্রেপ্তারকৃতরা। ঢাকা মহানগর পুলিশের সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, রিমান্ডে থাকা আসামি সালমান এফ রহমান এবং আনিসুল হকের দেওয়া তথ্য অনুযায়ী গ্রেপ্তার করা হয়েছে জিয়াউল হাসানকে। তারা 3 জনই এখন নিউ মার্কেট থানার একটি হত্যা মামলার আসামি। তারা ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের হেফাজতে রিমান্ডে আছেন। এদিকে যে মামলায় তাদের রিমান্ডে নেওয়া হয়েছে সেই মামলার এজাহার সংশোধন করা হয়েছে। সংশ্লিষ্ট বাদী শনিবার সংশোধনী এজাহার থানায় জমা দিয়েছেন। পরে সেটি আদালতে পাঠানো হয় বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে। ডিএমপির নিউ মার্কেট থানায় দায়ের করা হকার পাপোশ বিক্রেতা শাহজাহান আলী হত্যা মামলায় মঙ্গলবার গ্রেপ্তার করা হয় সালমান এফ রহমান এবং আনিসুল হককে। বুধবার তাদের আদালতে হাজির করা হয়। 10 দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানায় পুলিশ। শুনানি শেষে আদালতে তাদের 10 দিনের রিমান্ড মঞ্জুর করে। পরে আদালত থেকে সরাসরি তাদের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। গ্রেপ্তার করার পর শুক্রবার জিয়াউল হাসানকে একই মামলায় আদালতে হাজির করা হয়। তার 10 দিনের রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে আদালত তার 8 দিনের রিমান্ড মঞ্জুর করে। 3 জনই এখন ডিবি হেফাজতে পুলিশের রিমান্ডে আছেন। জনতার এক শাখা থেকে 27,000 কোটি টাকা লুট করেছে সালমান এফ রহমান। সদ্যবিদায়ী প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প এবং বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান রিমান্ডে গোয়েন্দাদের জেরার মুখে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন। দফায় দফায় জিজ্ঞাসাবাদ গোয়েন্দাদের তিনি বলেছেন তার অর্থ লোপাটের নানা কাহিনী। পাশাপাশি অর্থ লোপাটের চাঞ্চল্যকর তথ্য বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন এবং বিভিন্ন ব্যাংকের নথি ঘেটে পাওয়া যাচ্ছে। সালমান এফ রহমান শুধু জনতা ব্যাংকের এক শাখা থেকেই ঋণের নামে বের করে নিয়েছেন 27,000 কোটি টাকা, যা ওই শাখার মোট ঋণের 65%। এসব ঋণের অধিকাংশই ছিল বেনামি। পরে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে বেনামি ঋণগুলো তার নামে সংযুক্ত করা হয়েছে। জনতা ব্যাংকের নথি ঘেটে সব তথ্য পাওয়া গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যাংকার বলেছেন, বেনামি ঋণের জনক ছিলেন সালমান এফ রহমান, যা ধীরে ধীরে পুরো ব্যাংক খাত ছড়িয়ে পড়ে। এখন প্রায় সব অসাধু ব্যবসায়ী বেনামি ঋণ আছে। বেনামি ঋণকেও পিতৃ পরিচয়হীন সন্তানের সঙ্গে তুলনা করা হয়। অবৈধ সন্তানের বাবা যেমন খুঁজে পাওয়া যায় না, তেমনি বেনামি ঋণের সুবিধাভোগীদেরকেও সাদা চোখে দেখা যায় না। এ সময় তিনি আরও বলেন, ব্যাংক খাতে লুটপাটের বেশিরভাগই বেনামি ঋণ, অর্থাৎ ঋণ নেয় একজন, ভোগ করে অন্যজন। প্রকৃত সুবিধাভোগী থাকেন সব ধরাছোঁয়ার বাইরে। সালমান এফ রহমান বিভিন্ন কায়দায় ব্যাংক থেকে পর্যন্ত 36,000 কোটি টাকা লুট করেছেন বলে প্রতিবেদনে জানা গেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা ইনু মেনন সহ 28 জনের নামে মামলা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা ইনু এবং 14 দলের অনেক নেতা সহ 28 জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। আজ 19 আগস্ট তাদের নামে মামলাগুলো করা হয়। জানা গেছে, মিরপুরের শিক্ষার্থী আলবিকে হত্যার ঘটনায় শেখ হাসিনা, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন এবং আনোয়ার হোসেন মঞ্জু সহ 28 জনের নাম উল্লেখ করা হয়েছে। এ মামলা আরও অন্তত 500 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলার দল হিসেবে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনকে আসামি করা হয়েছে।
খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাসিনা সহ ১১৩ জনের বিরুদ্ধে মামলা। ২০১৫ সালে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১১৩ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। রোববার ১৮ আগস্ট ঢাকা উত্তর ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বেলাল হোসেন বাদী হয়ে এই অভিযোগ করেছেন। ২০১৫ সালে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের সময় তার গাড়িবহরে হামলা করা হয়। তেজগাঁও থানার পরিদর্শক তদন্ত সারোয়ার আলম খান জানান, বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করা হবে। অভিযোগটি মামলা হিসেবে এগিয়ে যাওয়ার অনুমতি পেলে আনুষ্ঠানিকভাবে রেকর্ড করা হবে বলেও জানান তিনি।